আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছো। আজকের ক্লাসের বিষয় হবে আহ, রসায়ন নবম দশম শ্রেণী। আজকের ক্লাসটা হবে ডিটেলস ক্লাস, অর্থাৎ আমি প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব এবং প্রত্যেকটা লাইন ডিটেলস ব্যাখ্যা করে সামনে আগাবো। ভিডিওটা শর্ট হবে না, অর্থাৎ ক্লাসটা শর্ট ক্লাস হবে না, লং ক্লাস হবে। যাদের হাতে যথেষ্ট সময় আছে এবং ধৈর্য আছে তারাই তাদের জন্য পারফেক্ট। এটা ওয়ান শর্ট ক্লাস বা এরকম কিছু না, এটা ডিটেলস ক্লাস। তো যারা নবম শ্রেণীতে অথবা নিউ 10 তাদের জন্য এটা বেশি পারফেক্ট হবে। হ্যাঁ, আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম আক্তার হোসেন। পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। কেমিস্ট্রি থেকে অনার্স শেষ করার পরে মাস্টার্সে কেমিস্ট্রিতে আছি আর কি। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের আহ, আজকের ক্লাসটা হবে মূলত প্রথম অধ্যায়ের উপরে। প্রথম অধ্যায় অর্থাৎ রসায়নের ধারণা। ওকে, চলো শুরু করি। দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এই চ্যাপ্টারে মূলত আলোচনা করা হয়েছে কেমিস্ট্রির বেসিক বিষয়গুলো নিয়ে, যেগুলো না জানলেই কেমিস্ট্রিতে পা দিতে পারবে না। অর্থাৎ কেমিস্ট্রির মূল বিষয় ল্যাবরেটরিতে থিওরিটিক্যাল কেমিস্ট্রি দুটো পার্ট, একটা থিওরিটিক্যাল, একটা হলো ল্যাবরেটরিতে বা অ্যাপ্লাইড পার্ট। তো আহ, সব বিষয়েরই থিওরিটিক্যাল এবং ল্যাবরেটরি সব বিষয়ের বেসিক ইয়েগুলো এই চ্যাপ্টারে দেওয়া আছে। সো চ্যাপ্টার নাম দেখলে বুঝতে পারতেছো। তো আমরা প্রত্যেকটা লাইন পড়বো এবং ডিটেলস বোঝার চেষ্টা করব। আচ্ছা, তোমরা যারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র তারা রসায়ন বইটি হাতে পেয়েছো। বইটি হাতে পেয়ে কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যেও ঘুরপাক খাচ্ছে। রসায়ন বিষয়টা কি? কেনই বা আমরা রসায়ন পড়ব? অর্থাৎ রসায়ন আমাদের কি কাজে লাগে? রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি সম্পর্ক আছে? এসব বিষয়ের উপর আচ্ছা উত্তর এই অধ্যায়টিতে পড়লে জানতে পারবা। ওকে, এই অধ্যায় শেষে আমরা কি কি বিষয় জানবো সেটা এখানে বলা আছে। আচ্ছা, প্রথমে যেটা জানবো সেটা হলো রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো। দ্বিতীয়ত রসায়নের ক্ষেত্রসমূহ, এটি ইম্পর্টেন্ট। রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো। 3 নম্বর, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। 4, রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। 5, রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বর্ণনা করতে পারবো। এটা ইম্পর্টেন্ট, অনুসন্ধান ও গবেষণা। আচ্ছা, বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন, অনুমতি, সিদ্ধান্ত গঠন ও পরীক্ষা করতে পারবো। তারপরে রসায়ন পরীক্ষাগারে কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবো। এই যে সতর্কতা, ল্যাবরেটরিতে কাজ করার সময় অবশ্যই আমাদের সতর্ক থাকতে হয়, তাছাড়া অনেক বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। তো এই সতর্কতার বিষয়গুলোতে আলোচনা করা থাকবে। তারপরে প্রকৃতির ও বাস্তব জীবনের ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, শুরু করি তাহলে। রসায়ন পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি। ওকে, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কাপড় পরতে জানতো না, ঘরবাড়িতে ঘরবাড়ি বানাতে জানতো না, এমনকি রান্না করে খেতে জানতো না। যাই হোক, এটা বিজ্ঞানের কনসেপ্ট। আর অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, ধর্মের বিষয়ে বিশেষ করে ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছে আদম আলাইহিস সালামকে সবকিছু শিখে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তো আমরা বিজ্ঞানের যেহেতু বিষয় পড়তেছি এটা আমরা এভাবেই জানবো, যদিও এটা সঠিক কিনা এ বিষয়ে সন্দেহ আছে, যে আমরা কিছুই জানতাম না শুরুতে। যাই হোক, আজ ডিজিটালাইজেশনের যুগে মানুষ কত কিনা করছে, তাপকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে, বিদ্যুৎ উৎপাদন করতে শিখেছে, বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কি করছে, ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে ঘরে বসে পৃথিবীর কোথায় কি করছে তা দেখতে পাচ্ছে। এই সব কিছু হলো বিজ্ঞানের অবদান। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন হয়, বিজ্ঞান কি? বিজ্ঞান হলো মানবজাতির পদ্ধতিগত নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা, যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজের কল্যাণে কাজে লাগানো। আচ্ছা, বিজ্ঞানের সংজ্ঞা এটি এভাবে দেওয়া আছে। বিজ্ঞানের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, যেকোনো বিষয়ে বিশেষ কোনো জ্ঞান বা অনেক বেশি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটা লাভ করে মানুষ, সেটাই বিজ্ঞান। আসলে বিজ্ঞান শুধুমাত্র আমরা যেগুলো সায়েন্সের সাবজেক্ট বুঝি এগুলো নয়, এর বাইরে অনেক হতে পারে। যেমনটা রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান এক ধরনের বিজ্ঞান যেটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হয়। আর সায়েন্সের বিষয়গুলো তো বুঝতেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির অনেক ভাগ রয়েছে, কেমিস্ট্রির অনেক ভাগ রয়েছে। এগুলো নিয়ে গবেষণাও বিজ্ঞান। সব কিছু নিয়েই গবেষণা হলো বিজ্ঞান। আচ্ছা, বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যার মধ্যে রসায়ন হলো অন্যতম প্রধান শাখা। আচ্ছা, নেক্সট, এখানে প্রশ্ন হলো রসায়ন কি?
বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম, ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালের শক্তি মূলত তাপ শোষণ শক্তি ও নিঃসরণ আলোচনা। অনেক জটিল করে দেওয়া আছে, আমি স্টেপ বাই স্টেপ বলি। বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে, মৌলটা কি? মৌলটা হলো ইউনিট, যে কোনো কিছুর ইউনিট। দুই চোখে আমরা যা দেখতে পাই যত বস্তু, সেগুলা মূলত অ্যাটম দিয়ে গঠিত। এই অ্যাটমকে মৌল বলা হয়। ঠিক আছে? আমরা জানি পুরা পৃথিবীতে বা এখন পর্যন্ত আবিষ্কৃত অ্যাটমের সংখ্যা ১১৮টি। অর্থাৎ আমরা দুই চোখে যা কিছু দেখতে পাই সব কিছুকে ভাঙলে এই ১১৮টার বাইরের কোনো মৌল পাওয়া যাবে না। ঠিক আছে? আর মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ একটা আলাদা জিনিস। মৌল এবং মৌলিক পদার্থ সেম, কাছাকাছি। মৌলিক পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলো ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন আয়রন। আয়রন বা লোহার একটা যেটা খাঁটি লোহা বা খাঁটি সোনা, গোল্ড, AU, গোল্ডের এটা সাইন কিন্তু AU। তো এটাকে যদি আমরা একটা সোনাকে যদি আমরা ভাঙতে থাকি, সোনার অণু ছাড়া অন্য কোনো অণু পাবো না। সো যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থের অণু পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যাই হোক, তো এটা সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি। সংযুক্তি মূলত পার্সেন্টেজ। ধরো এটা একটা ইস্পাত, ধরলাম স্টিল বা ইস্পাত। এটাতে লোহা, তারপরে তামা, নিকেল, কার্বন, এরকম আর ৫টা থেকে ৬টা অ্যাটমের কম্বিনেশন। এটা অ্যাটমের অ্যালয় বা অ্যাটমের সংকর ধাতু এটা। তো এটাতে সবগুলার আলাদা আলাদা পার্সেন্টেজে রয়েছে। যেমন এখানে আয়রন যত পার্সেন্ট রয়েছে, কার্বন কিন্তু তার চেয়ে অনেক কম পার্সেন্ট রয়েছে। তো এটার কত পার্সেন্ট, এটাতে টোটালের অংশের কত পার্সেন্ট আয়রন, কত পার্সেন্ট নিকেল, কত পার্সেন্ট কপার, এগুলো রয়েছে, সেটাকে বলা হয় সংযুক্তি। আচ্ছা, সংযুক্তি তাহলে কি? প্রত্যেকটা অ্যাটমের ইন্ডিভিজুয়ালি পার্সেন্টেজ। তারপরে গঠন প্রকৃতি। গঠন প্রকৃতি বলতে এখানে স্ট্রাকচার বোঝাচ্ছে, কেমিক্যাল স্ট্রাকচার। এই যেমন এটার ক্ষেত্রে নিকেল, কার্বন, কপার, এগুলো কিভাবে একটার সাথে আরেকটা সংযুক্ত আছে, কোন কম্বিনেশনে, কোন জ্যামিতিক প্যাটার্ন, এগুলো হলো গঠন প্রকৃতি। ধর্ম। ধর্ম হলো ফিজিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ এগুলা কেমন ধর্ম শো করে। যেমন এটা যদি ইস্পাত হয়, ইস্পাতের ধর্ম হলে সে অনেক বেশি কঠিন হবে, অনেক শক্ত হবে, ঘাতসহ নমনীয়তা অনেক বেশি হবে। নমনীয়তা না, ঘাত সহনীয়তা অনেক বেশি হবে, নমনীয়তা থাকবে না, মানে হার্ডনেস অনেক বেশি হবে। এগুলো হলো তার ধর্ম। আচ্ছা, এগুলো ইত্যাদি। এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর এবং রূপান্তরকালে শক্তি। পারস্পরিক রূপান্তর বলতে একটা স্টেট থেকে অন্য স্টেটে যখন রূপান্তর করা হয় বা রিয়াকশনের মাধ্যমে, তখন সেখান থেকে কিছু তাপ শক্তি রিলিজ হয় অথবা অ্যাবজর্ব হয়, তাপ শক্তি বৃদ্ধি পায় অথবা পরিবেশ থেকে নিয়ে নেয়। তো এগুলো হলো শক্তির রূপান্তর। যেমন আহ, জ্বালানি, জ্বালানি যদি পোড়ানো হয়, জ্বালানি যদি দহন করা হয় অক্সিজেন দ্বারা, তাহলে এখানে তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপ শক্তি মূলত জ্বালানির অভ্যন্তরীণ অণু পরমাণুর বন্ধন ভেঙে ও নতুন অণু পরমাণু তৈরি হয়, সেখান থেকে বন্ধন ভাঙার তাপ শক্তিটা পরিবেশে মুক্ত হয়। তো এগুলো হলো তাপের রূপান্তর, যেটাকে তাপ শক্তির রূপান্তর বলা হচ্ছে। আচ্ছা, তারপরে তাপ শক্তির শোষণ, অর্থাৎ কোনো ক্ষেত্রে তাপ শক্তি শোষণ ঘটায়, যেটাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। ও নিঃসরণ, নিঃসরণ বলতে তাপ নিঃসরণ, যেটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। যদি এত কিছু না বলে সহজে বলি, তাহলে রসায়ন হলো অণু, পরমাণুর গঠন ও পারস্পরিক রূপান্তর নিয়ে যেখানে আলোচনা করা হয় এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়, সেটি রসায়ন। যাই হোক, আমরা নেক্সটে যাই। ওকে, আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয়, সেই সাথে কার্বন ডাই অক্সাইড যৌগ গঠিত হয়। আহ, এটা মূলত যে কোনো ফুয়েল, যেগুলো জীবাশ্ম জ্বালানি, যেমন গ্যাস, কয়লা আর হলো তেল, তিনটে জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। যদি কঠিন অবস্থায় পাওয়া যায় খনিতে, মাটির নিচে, সেটা কয়লা। যদি তরল অবস্থায় পাওয়া যায়, সেটা হলো পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম তেল। আর যদি গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়, সেটাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। তো এই তিন ধরনের জ্বালানি পাওয়া যায় ভূগর্ভে। সবগুলাই যদি পোড়ানো হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড যৌগ উৎপন্ন হয় আর তাপ উৎপন্ন হয়, সাথে পানি তৈরি হয়।
যদি আমরা ফুয়েলকে সরি যদি আমরা ফুয়েল যেটা খনিতে পাই সেটাকে যদি আমরা অক্সিজেন দ্বারা জারিত করি অর্থাৎ পোড়াই, তাহলে আমরা পাবো হলো পানি, কার্বন ডাইঅক্সাইড আর হিট। এই পানি এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা পরিবেশে মুক্ত হয়, মানে উড়ে যায়। আর এই হিটটা আমরা কাজে লাগাই, হিটই কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন থেকে শুরু করে সব ধরনের গাড়ি চলে, মানে সব কিছু চলতেছে এই হিটের বদৌলতে। আর এই পানিটা পরিবেশে মুক্ত হয় যেটাতে আমাদের কোনো সমস্যা করে না, কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড এটা যখন পরিবেশে মুক্ত হয় এটা গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিবেশে জমা থাকতেছে, অর্থাৎ বায়ুমণ্ডলে জমা থাকতেছে, যে তাপ ধরে রাখে এবং পরিবেশকে আস্তে আস্তে গরম করতেছে, এবং এটাই আমাদের পরিবেশের ক্ষতি করতেছে। আচ্ছা, তারপরে কি, আর্দ্র পরিবেশে লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে, এটা এক ধরনের রিয়াকশন। বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধ ও সুগন্ধি নিষ্কাশন করা হয়। আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হলো রসায়নের কতিপয় উদাহরণ। আচ্ছা, বলা যায় প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ জেনে অথবা না জেনে বিভিন্নভাবে রসায়নের ব্যবহার করে আসছে। আচ্ছা রসায়ন আচ্ছা রসায়ন মূলত নতুন কিছু না, যা পরিবেশে ঘটতেছে। রসায়ন শুধু না, সব বিজ্ঞানী পরিবেশে যা এক্সিস্ট করে, যা ঘটতেছে সেটার এক্সপ্লেনেশন। যেমন এখান থেকে যদি আমরা ফুয়েলটাকে পুড়াই তাহলে তাপ উৎপন্ন হচ্ছে, কিভাবে উৎপন্ন হচ্ছে সেটার গবেষণাই হচ্ছে রসায়নের একটা অংশ। ঠিক একই রকম নেচারে যা আছে সেগুলো নিয়ে গবেষণা, এবং সেগুলো কেন ঘটতেছে কিভাবে ঘটতেছে সেটার এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাই হলো বিজ্ঞান। আচ্ছা, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো কপার বা তামা। এটা ইম্পর্টেন্ট, প্রথম ব্যবহৃত ধাতু হলো কপার। এছাড়া সেই প্রাচীনকাল থেকে মানুষ সোনার সংকেত হলো AU। রূপা রূপা আহ, আসলে এটা কোনো অ্যাটম না, এটা হলো একটা সংকর ধাতু, এটা সংকর। টিন টিন হলো একটা অ্যাটম, সেটা হলো টিনের সংকেত হলো SN, SN এর টিন। লোহাকে বলা হয় আয়রন বা Fe যা প্রকাশ করা হয়, ইত্যাদি ধাতু ব্যবহার করছে। আচ্ছা, নিচে আসি। খ্রিস্টপূ খ্রিস্টপূর্ব 3000 অব্দের দিকে, এখানে খ্রিস্টপূর্ব কথাটা নিয়ে, ওয়ার্ডটা নিয়ে একটু বলি। যীশু খ্রিস্টের জন্ম যদি জন্ম হয়েছে ধরি এখানে 0 সাল, তারপরে 1 সাল 2 সাল করে এখন 2026 সাল। কিন্তু যীশু খ্রিস্টের জন্মের আগে তো সময় ছিল, এই যীশু খ্রিস্টের জন্মের আগে তো টাইম এক্সিস্ট করতো, তো যীশু খ্রিস্টের আগের অংশটাকে আমরা বোঝানোর জন্য খ্রিস্টপূর্ব শব্দটি ইউজ করি, মানে যীশু খ্রিস্টের জন্ম এখানে আহ, যীশু খ্রিস্টের জন্ম এখানে, এটা হলো 0 সাল, মানে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে সাল গণনা শুরু হয়েছে, কিন্তু যীশু খ্রিস্টের জন্মের কত বছর পূর্বে কোন একটা ঘটনা ঘটছে, যেমন 3500 বছর পূর্বে যীশু খ্রিস্টের জন্মের, তাহলে এটাকে আমরা বলবো খ্রিস্টপূর্ব। তাহলে খ্রিস্টপূর্ব 3500 হলে এখন থেকে কত বছর আগে হবে, সেটা হলো খ্রিস্টের জন্মের আগে 3500 বছর, আর খ্রিস্টের জন্মের পরে এখন 2026, তাহলে টোটাল যোগ করলে আসে 3 আর 2 5,000, 5526 বছর আগের ঘটনা এটা, ইয়ার্স। আশা করি বুঝতে পারছো। কোনো বিষয় বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে, কপার মানে তামা আর টিন মানে টিন, এই ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে। এই দুটি তরলকে একত্রে মেশানো হয়। আচ্ছা, একটা কথা বলি, সেটা হলো ধাতুকে গলিয়ে তরল। আমরা পরিবেশে যেই কঠিন বা সলিড জিনিসগুলো দেখি সবগুলো আসলে আমাদের পরিবেশের যে টেম্পারেচার, আমাদের পরিবেশের টেম্পারেচার কত, 10 ডিগ্রি থেকে 30 বা 40 ডিগ্রি, 30 বা 40 ডিগ্রি পর্যন্ত হয় গ্রীষ্মকালে। তো এই টেম্পারেচার রেঞ্জে যেগুলো সলিড থাকার কথা সেগুলোকে আমরা সলিড দেখি, কিন্তু টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, অর্থাৎ টেম্পারেচার যদি কয়েক হাজার ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা দুই চোখে যা দেখি সবকিছু একসময় তরলে পরিণত হবে, এবং টেম্পারেচার যদি ইনক্রিজ করতেই থাকি বাড়াতেই থাকি, তাহলে একসময় সব বস্তুই কিন্তু বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, যেমন বিভিন্ন স্টার, সূর্য, এই সূর্যের অভ্যন্তরে বা সূর্যের সারফেসে কোনো কিছু কঠিন থাকে না, সেখানে সব কিছু প্লাজমা অবস্থায় থাকে। প্লাজমা প্লাজমা এক প্রকার গ্যাসের মতোই, কিন্তু আয়নিত গ্যাস। সো সবকিছু কঠিন তরল বা বায়ু অবস্থায় এক্সিস্ট করে শুধুমাত্র টেম্পারেচারের ডিফারেন্সের কারণে। আচ্ছা, পরিণত করে এই দুটি তরলকে একত্রে মেশানো হয়।
অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতু অ্যালয় তৈরি করা হয়। আচ্ছা, পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম হলো ব্রোঞ্জ। আচ্ছা, ব্রোঞ্জ আর ব্রাশ এই দুটো জিনিস বলি। ব্রাশ মানে হলো পিতল, ব্রাশ হলো পিতল, আর আর ব্রোঞ্জ হলো কাঁসা। ঠিক আছে, এটা হলো কাঁসা। কাঁসার জিনিস আমরা দেখেছি পিতলের মতোই কালার, সোনালী কালার, আর পিতলটা ওরকমই, দুটো সেম কালার। তবে পিতল আর কাঁসার মধ্যে পার্থক্য হলো আহ, কাঁসাতে, ব্রোঞ্জ বা কাঁসাতে থাকে হলো ওই যেটা বলা হলো টিন, আর হলো কপার। আর ব্রাশ বা পিতলে থাকে হলো এখানে জিঙ্ক থাকে, প্লাস হলো কপার থাকে। জিঙ্ক আর কপার যদি একসাথে মিশানো হয় তাহলে সেটা ব্রাশ বা পিতল হয়। আর টিন আর কপার এই দুটো মিলে মিশানো হলে, মানে গলিয়ে তরলে পরিণত করে যদি একসাথে অ্যালয় তৈরি করা হয় এবং কঠিন করা হয়, তারপর ঠান্ডা করে, সেটা কাঁসাতে পরিণত হবে। আচ্ছা, এটা দিয়ে মানুষ অস্ত্র তৈরি করতো, কারণ এটা অনেক শক্ত ছিল, অস্ত্র তৈরি করতো। এবং পশু শিকার, পশু শিকার, কৃষিকাজ, জ্বালানির জন্য কাঠ সংগ্রহ ইত্যাদি প্রয়োজনীয় অনেক কাজে অস্ত্র ব্যবহার করত। এই ব্রোঞ্জ তখনকার মানবজাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কিভাবে এগিয়ে নিয়ে গেছে? আগে মানুষের যখন কোনো অস্ত্র ছিল না, তখন চাইলে একটা গাছ কাটতে পারতো না, চাইলে বাসাবাড়ি তৈরি করার জন্য বিভিন্ন কিছু ব্যবস্থা করতে পারতো না, পাহাড় খনন করতে পারতো না। কিন্তু যখন এই অস্ত্রগুলো তৈরি হলো তখন সেগুলো দিয়ে কাজ করতে পারতেছিল এবং কাজটা সহজ হয়েছিল। আচ্ছা, ব্রোঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অনেক সংকর ধাতু তৈরি করেছে। ইস্পাত নিয়ে আগে বলেছি, ইস্পাত একটা সংকর ধাতু যেটার মধ্যে আয়রন, কপার, নিকেল, কার্বনের মতো, ম্যাঙ্গানিজ এ ধরনের 5 থেকে 6টা ধাতুর মিশ্রণ। এবং ইস্পাত খুবই শক্ত, এটা দ্বারা রেল লাইনের পাত তৈরি করা হয়, প্লাস এই ধরনের শক্ত কাজের জন্য ব্যবহৃত করা হয়। আচ্ছা, এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তারপর প্রাচীনকালে দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। তো এই পদার্থে এই যে এগুলো এতক্ষণ আলোচনা করা হলো, ব্রাশ, কাঁসা, ইস্পাত, এগুলো যে কিভাবে তৈরি হচ্ছে, তাদের মধ্যে গঠন কেমন, এগুলো নিয়ে মানুষ জানতো না, শুধু ব্যবহার করছে। তারপরে একসময় দার্শনিকেরা এগুলো নিয়ে চিন্তা করতে শুরু করলো, আসলে এগুলো কিভাবে গঠিত, কিভাবে এত শক্ত। আচ্ছা, খ্রিস্টপূর্ব 380 অব্দে। আচ্ছা, খ্রিস্টপূর্ব 380 মানে কত বছর আগে? খ্রিস্টের জন্মের 380 বছর আগে, প্লাস খ্রিস্টের জন্ম হওয়া 2026 বছর হইলো। তাহলে 2380 যোগ 26, তাহলে 2406 ইয়ার্স। যাই হোক, সিম্পল সাম করলে এটা হয়, যেটা হয় সেটা। এত বছর আগে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে পদার্থের, আচ্ছা, প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি আর নাম দেন অ্যাটম। আচ্ছা, অ্যাটম নাম প্রথমে কে দেন তাহলে? সেটা হলো ডেমোক্রিটাস। আচ্ছা, অ্যাটম অর্থ কি? অবিভাজ্য বা ইনভিজিবল। ইনভিজিবল মানে যেটা দেখা যায় না, অবিভাজ্য যেটাকে আর ভাঙা যায় না। আচ্ছা, প্রায় একই সময়ে ভারতীয় দার্শনিক কোনাডা অণুর ধারণা প্রকাশ করেছিলেন, যা অ্যাটমের ধারণার অনুরূপ। কিন্তু এই ধারণাগুলোর কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তার এটা নিজের থিঙ্কিং পাওয়ার থেকে, চিন্তা ভাবনা থেকে বলেছিলেন, কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই। তাছাড়া দার্শনিক অ্যারিস্টটল এই ধারণার বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল বিরোধিতা করেছে, কিন্তু তখন অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকেরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়। কি চিন্তা ভাবনা! যাই হোক, ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি। এই যে কিছু বিজ্ঞানীদের ছবি দেওয়া আছে, পিকচার। অ্যান্টনি ল্যাভোইসিয়ে বাম দিক থেকে, রবার্ট বয়েল। রবার্ট বয়েলের অনেক সূত্র নিয়ে পড়বা। তারপর স্যার ফ্রান্সিস বেকন আর জন ডাল্টন পরমাণু নিয়ে গবেষণা করছে। যাই হোক, কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যেহেতু কেমিস্ট্রি পড়তেছো, কেমিস্ট্রি শব্দের উৎপত্তি সম্পর্কে ডিটেলস জানা দরকার। ওকে, মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, কপার কি? সিইউ। টিন কি? এসএন। সীসা, সীসা হলো জিঙ্ক, মানে দস্তা। আর সীসাটা, যাই হোক, সীসা একটা মলিকিউল, অ্যাটম, ইত্যাদি স্বল্প মূল্যে ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন।
তারা চেষ্টা করেছিল স্বল্প মূল্যের এই ধাতুগুলো থেকে সোনা তৈরি করতে। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহৌষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যায়। এগুলো সফল হওয়ার জন্য তারা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে বা মানুষের আয়ু বৃদ্ধিতে সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন। মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসের প্রথম পদ্ধতিগত রসায়ন চর্চা বা রসায়নের গবেষণা। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। এই যে আলকেমিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, মধ্যযুগীয় আরবদের অর্থাৎ মুসলিমদের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। যারা গবেষণা করতো তাদেরকে, রসায়ন নিয়ে গবেষণা করতো, তারা আলকেমিস্ট বলা হতো। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া থেকে। এবং আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি বা কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। তো সবচেয়ে ইম্পর্টেন্ট এতক্ষণ যা পড়লাম তার মধ্যে হলো এই তিনটা লাইন। ঠিক আছে, এই তিনটে লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট। লাইনের মধ্যে কি আছে সেটা হলো মধ্যযুগীয় রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো এবং এই আলকেমি যারা গবেষণা করতো কেমিস্ট্রি তাদেরকে আলকেমিস্ট বলা হতো। এখন আমরা কেমিস্ট শব্দটা ইউজ করি, আলটা বাদ, কেমিস্ট মানে যারা রসায়ন নিয়ে গবেষণা করে। যাই হোক, তখন আলকেমিস্ট ইউজ করা হতো। এবং আলকেমি শব্দটি কোত্থেকে এসেছে? আলকিমিয়া শব্দ থেকে। আলকিমিয়া শব্দটি আবার কোত্থেকে এসেছে? কিমি, CHEMI বা KIMI শব্দ থেকে এসেছে। এই কিমি বা এই কেমি এই শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এই কয়েকটা সিকোয়েন্স ইম্পর্টেন্ট। ওকে, আলকেমিস্ট জাবির ইবনে হায়ান, এই যেটা হলো রসায়নের জনক। আচ্ছা, সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করেন, গবেষণাগারে। আচ্ছা, তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। জাবির ইবনে হায়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। যেহেতু শুরুতে তারা কিছুই জানতো না, আগে কোনো কনসেপ্ট ছিল না, তাই তাদের ধারণা বিভিন্ন রকম ছিল। আচ্ছা, এই মাটিটা আসলে কি? মাটিটা হলো একটা কমপ্লেক্স, অনেকগুলা অ্যাটম বা মৌলের সমন্বয়ে মাটি তৈরি হয়। যেমন কার্বন থাকে, সিলিকন থাকে, এই দুটা, হাইড্রোজেন থাকে এবং অন্যান্য উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, এগুলো মিলে মাটি তৈরি। পানিটা কি দিয়ে তৈরি? পানিটা হচ্ছে H2O, আমরা সবাই জানি কম বেশি, মানে দুই অণু বা দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে পানি গঠিত। আগুনটা কি নিয়ে? আগুনটা আসলে হলো জারণ শিখা বা অক্সিজেনের দহন। এটা হলো গরম গ্যাস, হট গ্যাস যখন উপরের দিকে উঠে যায়। যদি মোমবাতি দহন করা হয়, এটা সাপোজ মোমবাতি ধরলাম, এখান থেকে হিট যদি উৎপন্ন হয়, তো এখান থেকে এই মোমের কিছু অংশ এবং যে বাতাসটা জারণের মাধ্যমে আহ, বাতাসটা গরমে উপরে উঠে যায়, সেগুলো মিলে আগুন। আগুনটা মূলত জারণ শিখা। যাই হোক, আর বাতাসটা কি? বাতাস মূলত নাইট্রোজেন। আচ্ছা, বাতাস মূলত নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস আর পানি, H2O মানে পানির বাষ্প, এগুলার কমপ্লেক্স। নাইট্রোজেন প্রায় 78%, অক্সিজেন প্রায় 20%, পানি, তারপর অন্যান্য গ্যাস থাকে যেমন কার্বন ডাইঅক্সাইড থাকে, তারপর সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো অনেকগুলো গ্যাস আছে যেগুলো খুবই কম পরিমাণ। মূলত নাইট্রোজেন আর অক্সিজেন আর পানি আর কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ হলো বাতাস। এগুলার ফ্লোটা আমরা বাতাস হিসেবে অনুভব করি। এগুলো যখন আমাদের এই অণুগুলা, গ্যাসগুলো যখন আমাদের গায়ে হিট করে, তখন আমরা মনে করি বাতাস আমাদেরকে ইয়ে করতেছে। যাই হোক, এসব নিয়ে গবেষণা করলে রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অনেক বিজ্ঞানী। অ্যান্টনি ল্যাভয়েসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। এই যেখানে দুইটা কথা, একটা হলো রসায়নের জনক, এখানে দুইটা পাওয়া গেল। আহ, একটা হলো জাবির ইবনে হায়ান হলো আধুনিক কি বলে রসায়নের জনক। আর আধুনিক রসায়নের জনক যদি বলা হয় তাহলে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে হলো আধুনিক রসায়নের জনক। এই দুটো মাথায় রাখলেই হবে। আচ্ছা, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। রসায়নের ডেফিনেশন এটাই মোস্ট ইম্পর্টেন্ট এবং এটাই আসল ডেফিনেশন। মোস্ট অ্যাকসেপ্টেবল ডেফিনেশন হলো এটা, ডেফিনেশন অফ কেমিস্ট্রি। তাহলে কি?
যেখানে পদার্থের গঠন নিয়ে আলোচনা করা হবে, ধর্ম নিয়ে আলোচনা করা হবে এবং পারস্পরিক রূপান্তর, সেটাকেই রসায়ন বলা হয়। আচ্ছা, দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু দেখি যেগুলো রসায়নের বিষয়, অর্থাৎ রসায়নের গবেষণার বিষয়। সেগুলো যেমন কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? তো দেখো, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈবিক অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। তো অ্যাসিডগুলোর মধ্যে সি ডবল ও এইচ এই গ্রুপটা থাকে। সি ডবল ও এইচ এটা হলো অ্যাসিড গ্রুপ, অর্গানিক অ্যাসিড গ্রুপ। এটা যদি কোনো অণুর সাথে থাকে সেটাকে আমরা অ্যাসিড বলি। তো ম্যালেইক অ্যাসিড বা সাকসিনিক অ্যাসিডে এই গ্রুপটা থাকে। ফলে কাঁচা আম টক, আমরা জানি কি অ্যাসিড টক স্বাদযুক্ত। তো অ্যাসিড যখন থাকে আমের মধ্যে বা ফলের মধ্যে তখন সেটাকে টক লাগবে। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়, তাই পাকা আম মিষ্টি লাগে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ আমরা জানি মিষ্টি। চিনি কি? চিনি আমরা তো জানি মিষ্টি লাগে, তাই না? চিনিকে যদি আমরা ভাঙি তাহলে এই দুটো জিনিস পাবো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। চিনিকে বলা হয় সুক্রোজ। এটাকে যদি আমরা ভাঙি তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো। সো আমের বা যে কোনো টক জাতীয় ফলের মধ্যে এই পরিবর্তনটা ঘটে, অর্থাৎ অ্যাসিড থেকে সেগুলো অ্যাসিড পরিবর্তন হয় কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে, গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়, এজন্য মিষ্টি লাগে। এছাড়াও সুন্দর গন্ধ বের হয় যখন অ্যালকোহল বা ইথারে পরিণত হয়, অ্যাস্টারে পরিণত হয়, তখন সুন্দর গন্ধ পাওয়া যায়। আচ্ছা, কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদি দহন। আমরা আগে বললাম খনিতে বা মাটির নিচে যেই ফুয়েল বা জ্বালানিগুলো পাওয়া যায় সেগুলো মূলত তিন ধরনের। একটা হলো গ্যাস, আরেকটা হলো লিকুইড বা তরল, আর একটা হলো সলিড কঠিন। গ্যাসকে বলা হয় ন্যাচারাল গ্যাস, যেটার মধ্যে ন্যাচারাল গ্যাসই থাকে, মিথেন ইথেন প্রোপেন বিউটেন। আর লিকুইড বা তরল, তরলের মধ্যে অনেক কিছুই থাকে, কেরোসিনও তাদের মধ্যে একটা। যেমন কি তরলের মধ্যে কি থাকে? ডিজেল থেকে শুরু করে পেট্রোল, ডিজেল এই ধরনের। তার মধ্যে কেরোসিন একটা, এটা আংশিক পাতনে পাওয়া যায়। আর সলিডের মধ্যে থাকে কোল বা কয়লা। আচ্ছা, মম সলিড কিন্তু ইত্যাদি দহন হয়। আচ্ছা, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন। এই সবগুলা হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত, এজন্য এদেরকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোজেন একটা অ্যাটম, কার্বন একটা অ্যাটম, এই দুটি অ্যাটম মূলত সব ধরনের এই ফুয়েলের গাঠনিক একক। আচ্ছা, হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন যৌগ, তাই এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপশক্তি তৈরি হয়। এই রিঅ্যাকশনটা আগে একসময় বলছিলাম, কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প সব ধরনের ফুয়েল দহনের ফলে তৈরি হয় এবং জলীয় বাষ্পটা বাতাসে মিশে যায়, এতে সমস্যা হয় না, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা গ্রিন হাউস হিসেবে কাজ করে। সাথে আলো তো তৈরি হবে এবং তাপশক্তি তৈরি হয়, তাপশক্তি আমরা ইউজ করে সব ধরনের কাজ সম্পাদন করি। আচ্ছা, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া, এটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। দেখো, আচ্ছা, পেটে অ্যাসিডিটি কেন হয়? কারণ আমরা জানি পাকস্থলী অলওয়েজ একটা অ্যাসিড নিঃসরণ করে, যেটাকে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের সব ধরনের খাবারকে ভেঙে টুকরো টুকরো করে এবং খুবই ছোট অণুতে পরিণত করে, অর্থাৎ আমরা আমাদের হজমের জন্য মূল যেই কারিগর সে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ পাকস্থলীতে অনেক কম থাকে, মানে 1 থেকে 2 এর মতো, মানে অনেক স্ট্রং, শক্তিশালী একটা অ্যাসিড। সো কোনো কোনো সময় এই অ্যাসিডের রিলিজ, অর্থাৎ পাকস্থলীতে অ্যাসিড রিলিজটা বেশি হয়ে যায়, তখন আমাদের অ্যাসিডিটির সমস্যাটা হয়। আচ্ছা, পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই দুটি যৌগকে অ্যাসিডকে প্রশমিত করে। দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইটা, অ্যালুমিনিয়ামের যেহেতু যোজনী 3, হাইড্রক্সিল অণুটা 3টা নিবে, অথবা ম্যাগনেসিয়াম যদি বলা হয়, ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাই হাইড্রক্সিল এটাকে 2টা নেবে। এই দুটা মূলত বেজ, ঠিক আছে? বেজ মানে কি? ক্ষার। তো আমরা অ্যাসিডিটি সমস্যা হলে এই ক্ষারটা খেয়ে নিই। পেটে আমাদের অ্যাসিড আছে, তাহলে অ্যাসিড আর এই ক্ষার দুইটা রিয়াকশন করে। রিয়াকশন করলে কি হবে? অ্যাসিড আর ক্ষার প্রশমন রিয়াকশন করে লবণ আর পানি তৈরি করে। যেমন হাইড্রোজেন ক্লোরিকের এই যে ক্লোরিনটা অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশন করবে, মানে যাবে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর হাইড্রোজেন আর এই যে এইচ ও এইচ হাইড্রক্সিল আয়ন, এই দুটো মিলে পানি তৈরি করবে।
ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর এই OH আর হলো এই এইচটা পানি তৈরি করবে। এভাবে নিউট্রালাইজটা হয়ে যায় এবং অ্যাসিডিটির প্রবলেমটা সলভ হয়ে যায়। আচ্ছা, এই ঘটনাগুলো থেকে সহজেই বুঝতে পারছো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস রসায়নের সাথে সম্পর্কিত। কাজেই বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখার একটি হলো রসায়ন। ওকে, তো রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখার 2-3টা উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু আমি কয়েকটা বলি। সেটা হলো ড্রাগ বা মেডিসিন। যত মেডিসিন আছে সবগুলা তৈরি করা হয় রসায়নের গবেষণাগারে। যত পলিমার, অর্থাৎ আমরা যা কিছু ইউজ করি, যেমন কাপড়, যত ধরনের কাপড় আছে সবগুলো কিন্তু পলিমার। তারপরে কার্বন ফাইবার থেকে শুরু করে প্লাস্টিক, পলিথিন, এই ধরনের যত জিনিস আছে সবগুলো পলিমার। এই পলিমারগুলো তৈরি করা হয় কেমিস্ট্রি ল্যাব গবেষণায়। তারপরে খনি থেকে যে ইয়েগুলো পাই, আমরা জ্বালানি পাই, জ্বালানির উপরে তো পুরো বিশ্বটা চলতেছে। এগুলো রিফাইনারি করা হয়, এগুলো একটা থেকে আরেকটা পরিবর্তন, এগুলো কেমিস্ট্রিতে আলোচনা করা হয়, মানে কেমিস্ট্রি থেকে করা হয়। এছাড়াও আমরা যেই স্ক্রিন ইউজ করি, আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার থেকে শুরু করে যতগুলি স্ক্রিন আছে, এই স্ক্রিনে ইউজ করা হয় এক ধরনের যৌগ, যেগুলো কেমিস্ট্রি ল্যাবে তৈরি করা হয়, যেগুলো বলা হয় লিকুইড ক্রিস্টাল। লিকুইড ক্রিস্টাল, এই লিকুইড ক্রিস্টালগুলো তৈরি করা হয় কেমিস্ট্রির গবেষণাগারে। আচ্ছা, এই জন্য রসায়নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিজ্ঞানের শাখা বলা যায়। রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, এখন হয়তো আরো কিছু ক্ষেত্র দেখা যাবে এখানে। আচ্ছা, রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, দ্য স্কোপ অফ কেমিস্ট্রি। যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে। বায়ুমণ্ডলের কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে। আমরা যে মাটির উপরে বসবাস করি সেই মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু বর্তমান সময়ে কেন, সুদূর অতীতেও এই পরিবর্তন ঘটেছে। যখন এই পৃথিবীর প্রথম জন্ম হলো তখন পৃথিবী এমন ছিল না। পৃথিবী ছিল খুবই উত্তপ্ত। সেখানে কোনো বাতাস ছিল না, পানি ছিল না, ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন। সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজারো রকমের পদার্থ। আচ্ছা, এখানে আচ্ছা এসব এসব কিছুই পৃথিবীকে জীবজগতের জন্য বসবাস উপযোগী করেছে। মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ, তা ক্ষুদ্র অণুজীব যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি হোক, অথবা বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, সকলের দেহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত বা তৈরি। প্রতিটি দেহ হলো এক একটি বড় রাসায়নিক কারখানা। এখানে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলেছে আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী। যেমন তুমি যে জামা কাপড় পরছো, যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছো, যে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছ, বা ত্বকে যে কসমেটিক ব্যবহার করছো, তা সবই রসায়নের অবদান। আচ্ছা, এছাড়া আমরা পরিষ্কারের কাজে সাবান, টয়লেট ক্লিনার এবং জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ঔষধের সামগ্রী। আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য ফসলের ক্ষেত ব্যবহার করছি সার ও কীটনাশক। যানবাহন ব্যবহার করছি পরিশোধিত পেট্রোল, ডিজেল। এসব শিল্পক্ষেত্রে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে। সত্যি বলতে কি, রসায়নের পরিধি এই ক্ষুদ্র পরিসরে লিখে শেষ করা যাবে না। টেবিলে রসায়নের কিছু অতি প্রয়োজনীয় ক্ষেত্রে দেওয়া হলো। আচ্ছা, রসায়নের কিছু ক্ষেত্র যেগুলো বলছে, ওগুলো মেবি টেবিল দিয়েছে। বায়ু, প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেন। নাইট্রোজেন বায়ুতে রয়েছে 78.09%, অর্থাৎ 100 গ্রাম বাতাস যদি নেওয়া হয় বা 100 লিটার বাতাস যদি নেওয়া হয়, তার 78 লিটার থাকবে নাইট্রোজেন, আর অক্সিজেন থাকবে 20 পয়েন্ট সামথিং পার্সেন্ট। তার মানে অক্সিজেন আর নাইট্রোজেনই মূলত বাতাস, তার সাথে কার্বন ডাইঅক্সাইড আর পানি থাকবে। আচ্ছা, উৎস কি? আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে বিয়োজিত ডিকম্পোজড খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। আচ্ছা, একটা কথা বলি, আমরা যে বাতাসটা গ্রহণ করি, মানে আমরা যে শ্বাসটা নিই, তখন আমরা মূলত বাতাসটা গ্রহণ করি। বাতাস, অর্থাৎ আমাদের ফুসফুসে নাইট্রোজেন যায়, অক্সিজেন যায়, কার্বন ডাইঅক্সাইড যায়, মানে বাতাসে যত ধরনের উপাদান রয়েছে সবকিছু আমাদের ফুসফুসে চলে যায়। কিন্তু আমাদের ফুসফুসের অ্যালভিওলাসের চারিদিকে যেই সূক্ষ্ম রক্তচালিকা রয়েছে, সেগুলো দিয়ে রক্ত ফ্লো হয়, মানে রক্ত প্রবাহিত হয়। সেই রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই ফুসফুসের বাতাসের কার্বন ডাইঅক্সাইডের চেয়ে অনেক বেশি থাকে। তখন কার্বন ডাইঅক্সাইডটা ব্যাপন
প্রক্রিয়ায়, অর্থাৎ যেহেতু বাতাসে অর্থাৎ ফুসফুসের বাতাসে কার্বন ডাই অক্সাইড কম আছে, সেখানে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড চলে আসে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আসার জন্য। ঠিক একইভাবে রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে কম, যে কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ 20% মানে অনেক বেশি। সো অক্সিজেনটা বাতাস থেকে অ্যালভিওলাসের ওই প্যাসেজটা ভেদ করে রক্তে চলে যায় অটোমেটিক। এবং এভাবে আমরা বলি কি যে আমরা অক্সিজেন গ্রহণ করি বাতাস থেকে। আসলে মূলত আমরা অক্সিজেন না, আমরা সবই গ্রহণ করি, আমাদের অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় আমাদের ফুসফুসে প্রবেশ করে। ঠিক একইভাবে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড থেকে রক্ত থেকে তোমার ইয়েতে ফুসফুসের বাতাসে চলে আসে। তারপরে যখন আমরা শ্বাসটা ছেড়ে দিই, তখন দেখা যায় ছেড়ে দেওয়া বাতাসে কার্বন ডাই অক্সাইডের আধিক্য হয়ে গেছে, কারণ ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এটা শরীরের ভিতরে বিয়োজিত ডিকম্পোজ খাদ্য, ওই যে অক্সিজেনটা নিল রক্ত, এটা কি করে শরীরের ভিতরে বিয়োজিত হয়, বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। কারণ অক্সিজেন ছাড়া কোনো কিছু দহন বা পূরণ সম্ভব না। তো আমরা শরীরে যে খাবারটা গ্রহণ করি সেখান থেকে মূলত কার্বোহাইড্রেট বা গ্লুকোজ জাতীয় খাবারটা থাকে কোষে। তো ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে খাবারটাকে ভেঙে ফেললো, ওটার থেকে গ্লুকোজ জাতীয় খাবারটা আমাদের কোষে সঞ্চিত থাকে এবং অক্সিজেন এভাবে যায় রক্তের মাধ্যমে, যাওয়ার পরে সেটা কি হয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, মানে ওটাই শক্তি, তাপটাই হলো শক্তি। আচ্ছা, এক্ষেত্রে নাইট্রোজেন, নাইট্রোজেন হলো ইনার্ট। ইনার্ট মানে হলো যে কোনো রিয়াকশন করে না। নাইট্রোজেন ইনার্ট, যে রিয়াকশন অংশগ্রহণ করে না, খুবই স্টেবল। মানে এটা হলো গ্রুপ 18 এর, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আছে, যে অ্যাটমগুলো কারোর সাথে রিয়াকশন করে না, সেরকম বলা যায়। আচ্ছা, তারপরের টেবিলের পরের ইয়েতে আসি, খাবারের পানি। পানি সহ বিভিন্ন খনিজ লবণ। জীবের শরীরের বেশিরভাগই পানি। শরীরের বিষাক্ত পদার্থ এ পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়া বিভিন্ন ধরনের খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামের সংকেত হলো Ca, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম হলো Mg, ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। শরীরের পানির স্বল্পতা মানে ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে। উলা ওঠা বা কলেরা কলেরা রোগের রোগে মানুষের মৃত্যুর এটি মূল কারণ। অর্থাৎ কলেরাতে মানুষ মারা যায়, কারণ বলে পানি স্বল্পতা তৈরি হয় এই কারণে। আচ্ছা, সার মোস্ট ইম্পর্টেন্ট। নাইট্রোজেন এবং ফসফরাস। নাইট্রোজেন সারকে আমরা মূলত ইউরিয়া সারকে নাইট্রোজেন সার বলি, ইউরিয়া। ফসফরাস সার আছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, যেমন এটা ফসফরাস সার। মানে আমাদের গাছের জন্য প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন, ফসফরাস ছাড়াও অনেক আছে, ম্যাক্রো এবং মাইক্রো উপাদান। টোটাল 9টা এবং হলো 8টা ম্যাক্রো এবং মাইক্রো উপাদান মিলে 17টা অত্যাবশ্যকীয়। তার মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস মোস্ট ইম্পর্টেন্ট গাছের বৃদ্ধির জন্য, এই জন্য এগুলো সারের মাধ্যমে আমরা প্রয়োগ করি। দেখো, আমরা যে খাবার খাই, আমরা যেমন খাবার খাই, উদ্ভিদেরও খাবারের প্রয়োজন হয়। উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি। এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌল যৌগ থাকে। এখন মাটি থেকে সংগ্রহ করে, কিন্তু মাটিতে যদি খাবারের পরিমাণ অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন যদি মাটিতে কম পরিমাণে থাকে, ইনসাফিসিয়েন্ট, তখন সার প্রয়োগ করলে সেটা সাফিসিয়েন্ট হয় এবং গাছ পর্যাপ্ত খাবার পায় এবং বড় হয়। আচ্ছা, নেক্সট হলো কাগজ। কাগজের ব্যবহার তো বলার কিছু নাই, স্টুডেন্ট মানুষ সবাই কাগজের ব্যবহার প্রচুর দেখতেছি। তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এটা মূলত আগের এটা সারের মধ্যে রয়েছে। ক্যালসিয়াম সার রয়েছে, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এই সারগুলোও রয়েছে, শুধু নাইট্রোজেন এবং অক্সিজেন না। আচ্ছা, পটাশিয়াম সার হলো ডাইরেক্ট পটাশ নামেই পরিচিত, পটাশ বলা হয়, সেটা হলো পটাশিয়াম সার। আচ্ছা, তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। এটা হলো আগের টেবিলের অংশ, এটার অংশ আর কি। আচ্ছা, কাগজটা মূলত সেলুলোজ থেকে আসে। সেলুলোজ কোথায় পাওয়া যায়? যে কোনো প্ল্যান্টে। প্ল্যান্ট মানে হলো গাছ, যেমন বাঁশ বা কাঠ, এগুলো থেকে সেলুলোজ পাওয়া যায়। এবং এই সেলুলোজ বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আহ, খুবই সূক্ষ্ম ভাঙ্গা হয়, তারপরে সেটা থেকে কাগজ তৈরি করা হয়। দেখো, কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়। সো আমরা এতক্ষণে বুঝলাম কি, আমরা দেখলাম কেমিস্ট্রির ব্যবহার, মূলত আমাদের দৈনন্দিন জীবনে কেমিস্ট্রির ব্যবহার কত ব্যাপক। তো আজকে এই ক্লাসটা এখন পর্যন্তই। আজকের তারিখ 11/3/26। নেক্সট ক্লাসে এরপর থেকে নেক্সট ইয়েগুলো আলোচনা করব এবং আরো ডিটেলসে আলোচনা করব
যারা তথ্যবহুল আলোচনা পছন্দ করো তাদের জন্য এই ক্লাসগুলো মোস্ট ইম্পর্টেন্ট হবে। এবং এটা যেহেতু প্রথম ক্লাস, এখানে অনেক অসংগতি থাকতে পারে কথাবার্তার মধ্যে বা এক্সপ্লেনেশনে। নেক্সট ক্লাসগুলো আশা করি আরো অনেক বেশি ভালো হবে। সো মোস্ট ওয়েলকাম যারা ডিটেলস বিষয়গুলো জানতে চাও।